দুর্জয় ঘোষাল নয়, নিশার ওপর হামলাকারী তবে আমাদের চেনা কোনো মানুষ। জ্ঞান ফিরতেই নিশার এই এক লাইনের স্বীকারোক্তি পুরো কেসের মোড় ঘুরিয়ে দিল। জ্ঞান ফিরতেই নিশার কাছ থেকে সব সত্যিটা জানল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উজির মন একদমই ভালো নেই। তার মধ্যেই উজিকে অনেক কথা শোনাতে থাকে শোভাদেবী, আর বলে, হলো তো, নাও এবার একদম ঠিক হয়েছে। কোনো প্রমাণ নেই, কিছু নেই। কোন প্রমাণের ওপর ভিত্তি করে তুমি আমার ছেলেকে অ্যারেস্ট করেছ? হ্যাঁ, ঋষিকে কেন তুমি জেলের মধ্যে রেখেছ? এরপর উজি বলে, মা, ঋষি আমার হাজব্যান্ড, ওর এই অবস্থা দেখে আমার কি কষ্ট হচ্ছে না? আমারও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর কোনো উপায় নেই। তুমি ভুলে যাচ্ছ তোমার বৌমা একজন অফিসার, তার যে ডিউটিটা সেটা সবার জন্য একই। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, ঋষিকে আমি ঠিক বার করবই। ও যখন কোনো অপরাধ করেনি তখন কোনো শাস্তি ভোগ করবে নাও, এই কথাটা মাথায় রেখে দিও। শোভাদেবী বলে, আমিও দেখব যে তুমি কিভাবে আমার ঋষিকে বাইরে বার করিয়ে আনতে পারো, কারণ এটা বেশি দিন চলতে পারে না। আমার ছেলেটার এই অবস্থা দেখে আমার নিজেরও ভালো লাগছে না। এর মাঝখানে উজির অনেক কষ্ট হতে থাকে। উজি চলে যায় নিশার কাছে আর বলে, দিদি, একটাবার কথা বল না রে, বল না, তোর এই অবস্থার জন্য কে দায়ী? তারপর দেখ আমি আসল অপরাধীকে ঠিক কিভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু তুই যদি এরকমভাবে বসে থাকিস তাহলে কি করে হবে? কথা বল না দিদি আমার সাথে। ভানু লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। উজি বারবার করে একটা কথাই বলতে থাকে নিশাকে, তোর যেই হাল করেছে তার যে কি অবস্থা হবে রে দিদি, সে নিজেও ভাবতে পারছে না। তবে আমি একটু একটু করে আসল সত্যিটার কাছে পৌঁছনোর চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি আমি আসল সত্যিটা জানতে পেরে যাব, আর তারপরেই সেই অপরাধীকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব। এরপরে নার্স এসে বলে, আপনি যে ওনার সাথে এতগুলো কথা বলছেন, উনি কিন্তু সবটাই শুনতে পারছেন, কিন্তু যেহেতু ওনার সেন্স নেই তাই উনি রিপ্লাই করতে পারছেন না। তবে ওনার সাথে ভালো ভালো কথা বলুন, যাতে ওনার সেন্সটা তাড়াতাড়ি ফিরে আসে, উনি তাড়াতাড়ি রিকাভারি করতে পারে। উজি খুবই কান্নাকাটি করে আর বলে, ও আমার প্রাণ, ও আমার দিদি। ছোটবেলা থেকে আমরা অনেক স্ট্রাগল করে বড় হয়েছি। আজ এই সুখের দিনে আমাদের যে সুখ কেড়ে নিয়েছে তাকে এই উজ্জ্বলা মিত্র এত সহজে ছাড়বে না। এরপরে দিদিকে অনেক কথা বলতে থাকে উজি। দূর থেকে ভানু সেটা দেখতে থাকে আর বলে, উজি, তুই যত যাই বলিস না কেন, নিশার এই কারণ, এই নিশার যে অবস্থা করেছে তাকে আমি ছাড়ব না। সেটা যদি ঋষি হয় তো আমি ঋষিকেও ছাড়ব না। এরপরে দেখা যায় উজি বাইরে বেরিয়ে আসে, ভানুকে দেখে বলে, ভানুদা, অনেকটাই সময় হয়েছে, তুমি বাড়ি যাও, গিয়ে রেস্ট নাও। তখনই ভানু বলে, উজি, তুই কি কোনো সিদ্ধান্ত নিয়েছিস? বল, কি করতে চলেছিস তুই? আমি কিন্তু নিশার এই অবস্থা আর দেখতে পাচ্ছি না। উজি বলে, ভানুদা, তোমার কি মনে হয় যে আমি কোনো রকমের কোনো ব্যবস্থা নিচ্ছি না? আমার অলরেডি সমস্ত ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। আসল অপরাধীকে একবার জানতে পারি, তারপর দেখো তার জন্য ঠিক কি শাস্তি বরাদ্দ রয়েছে। কিন্তু তুমি একটু ধৈর্য ধরো। আমি উজ্জ্বলা মিত্র বলছি, আমার দিদি আমার প্রাণ, আর আমার প্রাণের যেই অবস্থা করেছে ছাড়ব না তাকে। কিন্তু আসল অপরাধী পর্যন্ত পৌঁছতে গেলে আর কয়েকটা বাধা বিপত্তি আমাকে পেরোতে হবে। এদিকে সায়ন্তন চলে গেছে খেয়ার সাথে দেখা করতে। খেয়া তখন বলে, সায়ন্তন, তুমি এসেছ? জানো আমি ঠিক কতটা টেনশন করছি, কিচ্ছু ভালো লাগছে না আমার। দাদাভাইয়ের এই অবস্থা, বৌমণিকে সামলানো যাচ্ছে না, তারপরে নিশাদিদির এই অবস্থা, সব কিছুই না কেমন যেন গুলিয়ে যাচ্ছে। সায়ন্তন বলে, কিচ্ছু হবে না, দেখো এখন না তোমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারলেই কিন্তু তোমরা অবশেষে মুক্তির স্বাদ পাবে। কারণ এখন যেই অবস্থার মধ্যে রয়েছে, বিশেষ করে তোমার দাদাভাই, তার কিন্তু অবস্থা এখন অনেক বেশি কঠিন, তাই তোমাকে ধৈর্য ধরতে হবে। আর রইল বাকি তোমার ওই বৌমণি, সে তো নিজের ডিউটি খুব ভালোভাবেই পালন করছে, দেখা যাক সে আসল অপরাধীকে ধরতে পারে কিনা। এরপরেই খেয়াকে জড়িয়ে ধরে। তখনই রাস্তা থেকে গাড়ি নিয়ে যাচ্ছিল ঐশী। ঐশী ওদের দুজনকে দেখে গাড়িটা থামিয়ে দেয় আর গাড়ি থেকে নেমে এসে বলে, কি হচ্ছে কি, এখানে তোরা প্রেম করছিস? খেয়া, তুই না রাস্তাঘাটে এইরকমভাবে প্রেম করছিস, তুই একবারও গায়ে আটকাচ্ছে না? তুই জানিস না তুই কোন বাড়ির মেয়ে? এরপর খেয়া কি বলবে বুঝে উঠতে পারে না। এর মধ্যে অন্যদিকে সায়ন্তনের সেই অফিসে চলে গেছে উজি ফোর্স নিয়ে। আর দেখা যায়, জিজ্ঞেস করে সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে যে সায়ন্তনবাবু কোথায় বসে কাজ করছিল। এরপর সেই ঘরটা দেখিয়ে দেয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ঘরের মধ্যে রয়েছে একটা আয়না, যা দেখার পরে সন্দেহ বাড়তে থাকে। আর ঠিক তখনই এরপর উজি বলে, এই ঘরের মধ্যে আয়না কেন রয়েছে? আপনাদের সব ঘরেই কি একটা করে আয়না রয়েছে? কাজের জায়গায় আয়না থাকে, এটা কেমন একটা অদ্ভুত ব্যাপার লাগছে, তাই না? এরপরে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম, আমি কি করে বলবো বলুন তো, এই বিল্ডিংটা যে ভাড়া দেয়, আপনি বরং তার সাথে কথা বলুন, সবথেকে ভালো সেটাই হবে। এরপর সেই ঘরে গিয়ে তন্ন তন্ন করে সার্চ করতে থাকে। কনস্টেবল বলে, ম্যাডাম, পাইপ বেয়ে উপরে আসাটা বেশ ডিফিকাল্ট আছে, সায়ন্তনবাবু কি সেটা আদেও করবেন? তখন উজি বলে, ডিফিকাল্ট কাজকে ওরা অনেকেই সহজ করে কাজটা করে ফেলে, আপনি জানেন না? এত ক্রিমিনাল দেখলেন তাও এখনো শিক্ষা হয়নি? কনস্টেবল বলে, তা অবশ্য ঠিকই।
এর মাঝখানে জিত চলে গেছে হসপিটালে আর ডাক্তারবাবুর সাথে কথা বলতে থাকে। ডাক্তারবাবু বলে, আপনি চিন্তা করবেন না, নার্সিংহোমের মতন সেটআপ আমি বাড়িতেও বানিয়ে দেব। আপনি শুধু একজন ভালো নার্স রেখে দেবেন, ব্যাস আর কিছু করতে হবে না, সবটা সে সামলে নেবে। তখনই জিত বলে, বেশ, আপনি যেমনটা বলছেন কেমনটাই হবে। এর মাঝখানে চলে এসেছে উজি আর বলে, স্যার আপনি হঠাৎ করে হসপিটালে আসলেন, সব ঠিক আছে তো? তখনই জিত বলে, দেখুন, এইভাবে ওনাকে হসপিটালে ফেলে রেখেই বা কী হবে? আমি সমস্ত কথা বলে নিয়েছি ভালোভাবে, আমরা বাড়িতে একটা সেটআপ বানাবো আর একজন নার্সকে রেখে দেব নিশার দেখভালের জন্য। তুমি কি বলো এই ব্যাপারে উজি? তখন উজি বলে, না না স্যার, আমিও তো এটাই ভেবেছিলাম, যত তাড়াতাড়ি এটা হয় তত তাড়াতাড়ি ভালো। দিদির এই অবস্থা দেখা যাচ্ছে না, বাড়িতে নিয়ে গেলে যদি একটু কিছু শান্ত করা যায় মনকে। এর মধ্যেই উজির খবর নিতে চায় জিত বসু আর বলে, শুনলাম তুমি কি সায়ন্তনের অফিসে গিয়েছিলে? বারবার এই সায়ন্তনের পিছনে কেন পড়েছ উজি? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না যে সায়ন্তন এই কেসে কি করে জড়িত থাকতে পারে। তখনই উজি জিত বসুকে জুতোটা দেখায় আর বলে, দেখুন ভালো করে জুতোটা, ঋষি কিন্তু অলরেডি অনেক লম্বা, আর এই জুতোটা যে ইউজ করছে সেই ওই 4 ফুট 4.5 ফুটের মতন হাইট, যে কিনা এই 4 ইঞ্চির মোটা সোল পরে ঋষির হাইটে পৌঁছানোর চেষ্টা করেছে। আর সায়ন্তন কেন হতে পারে না স্যার? আমাদের সাথে তো দুর্জয় ঘোষালের অনেক বড় শত্রুতা রয়েছে, হয়তো দুর্জয় ঘোষালই ওই সায়ন্তনকে ব্যবহার করে ঋষির এত বড় ক্ষতি করতে চেয়েছে। আর একসাথে দিদিরও, কারণ আমরাও যেমন শত্রু তেমন ঋষিও কিন্তু শত্রু। আর এই পয়েন্টটাকে সরিয়ে দিতে পারছে না জিত বসু, বলে, আপনি যে পয়েন্টটা বললেন সেটা একদমই হতে পারে, তবে আমাদেরকে আরও ভালো করে তদন্ত করতে হবে, প্রমাণ ছাড়া আমরা কাউকেই এইভাবে ধরতে পারবো না। উজি বলে, সেই জন্যই তো অপেক্ষা করছি। এরপর সায়ন্তন বাড়িতে যেতেই উজিও বাড়িতে যায় আর বলে, চিন্তা করো না মা, তোমার ছেলে এই অপরাধটা করেনি, আর সেটা আমি বার করে ফেলেছি। এই অপরাধটা যে করেছে তার জুতো দেখে আমি তাকে ধরে ফেলেছি, কারণ ঋষি অনেকটাই লম্বা, আর অপরাধী যে 4 ইঞ্চির মোটা সোল ব্যবহার করে ঋষির হাইটে পৌঁছতে চেয়েছে, তাই অপরাধী এখন আমার সামনেই রয়েছে। আর এটা শোনার পর সায়ন্তন রীতিমতো ভয় পেয়ে যায়। সায়ন্তনের মুখের রক্ত যেন এক নিমেষে চটে যায়। সে তোতলাতে তোতলাতে বলতে থাকে, তুমি এসব কি বলছো উজি? আমি এসবের কিছুই জানি না। জুতোর সোলের সাথে আমার কি সম্পর্ক? আর তুমি আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? শোভাদেবীও উজির এই কথা শুনে অবাক হয়ে যায়। সে সায়ন্তনের দিকে তাকায় আর তারপর উজিকে বলে, উজি তুই কি পাগল হয়ে গেলি? সায়ন্তন তো আমার নিজের আত্মীয়, ও কেন ঋষির ক্ষতি করতে যাবে? আর তুই তো একটু আগে বললি ঋষি অপরাধ করেনি, তাহলে সায়ন্তন আবার জেলের ভয়ে কাঁপছে কেন? উজি এক পা এগিয়ে এসে সায়ন্তনের চোখের দিকে চোখ রেখে বলে, সায়ন্তনবাবু, অপরাধী যখন অপরাধ করে তখন সে ভাবে সে খুব চালাক, কিন্তু প্রকৃতির একটা নিয়ম আছে, অপরাধের কোনো না কোনো চিহ্ন ঠিকই রয়ে যায়। আপনার ওই অফিসের গোপন ঘরের পেছনে যে পাইপটা নেমে গেছে, ওই পাইপটা দিয়ে নামার সময় আপনার জুতোর সোলের একদিকের অংশ কিছুটা ভেঙে ওই দেওয়ালে আটকে গিয়েছিল। আর আমি যখন ফরেন্সিক টিম দিয়ে ওই দেওয়ালের মাটি আর কাঁদার নমুনা পরীক্ষা করালাম, তখন দেখা গেল ওটা কোনো সাধারণ জুতো নয়, ওটা একটা বিশেষ ধরনের হাই হিল সোল দেওয়া জুতো, যা কম হাইটের মানুষরা নিজেদের লম্বা দেখানোর জন্য ব্যবহার করে। আর আপনি ভালো করেই জানেন সায়ন্তনবাবু, আপনার হাইট কত। আপনি ঋষির কোটের একটা সেট চুরি করে সেদিন রাতে ওই সেজে নিশার ঘরে ঢুকেছিলেন, যাতে সিসিটিভিতে বা দূর থেকে কেউ দেখলে ভাবে ওটা ঋষি ছিল। আর এই পুরো প্ল্যানটার পেছনে কে আছে তাও আমি জানি। দুর্জয় ঘোষাল আপনাকে কত টাকা দিয়েছে সায়ন্তনবাবু এই কাজটা করার জন্য? সায়ন্তন এবার মরিয়া হয়ে চিৎকার করে ওঠে, বলে, এসব মিথ্যে কথা বানিয়ে বলছো তুমি, তোমার কাছে কোনো প্রমাণ নেই। পুলিশ অফিসার হয়ে তুমি আমাকে এভাবে অপবাদ দিতে পারো না। উজি তখন পকেট থেকে একটা প্লাস্টিকের পাউচ বের করে, যার মধ্যে জুতোর সেই ভাঙা সোলের টুকরোটা জলজল করছিল। সে বলে, প্রমাণ তো এই যে সায়ন্তনবাবু, আর সবচেয়ে বড় প্রমাণ হলো ওই অফিসের আয়নাটা। ওটা কোনো সাধারণ আয়না নয়, ওটা একটা ওয়ান ওয়ে গ্লাস, যার ওপাশে দুর্জয় ঘোষালের সোর্স বসে সব দেখছিল। আর আপনার ঘরের সিসিটিভি ফুটেজ ডিলিট করা হলেও আইটি সেল দিয়ে আমি সব রিকভার করে নিয়েছি। এবার বলো সায়ন্তনবাবু, থানায় গিয়ে নিজের মুখে সব বলবে, নাকি এখানে সবার সামনে হাত করা পড়াবো? সায়ন্তনের আর কিছু বলার ক্ষমতা থাকে না। সে মাটিতে বসে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দাও উজি, আমার খুব টাকার দরকার ছিল। দুর্জয় ঘোষাল আমাকে বলেছিল ঋষিকে ফাঁসাতে পারলে সে আমার বোনের সমস্ত দায়িত্ব নেবে আর আমাকে অনেক টাকা দেবে। আমি নিশা দিদির কোনো ক্ষতি করতে চাইনি, শুধু ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এমন ঘুরে যাবে আমি বুঝতে পারিনি। শোভাদেবী এই কথা শুনে নিজের কানে হাত দেয়। সে সায়ন্তনের কাছে গিয়ে তাকে একটা জোরে থাপ্পড় মারে আর বলে, তোর এই লোভের জন্য আজ আমার ছেলেটা আজ জেলের অন্ধকার ঘরে দিন কাটাচ্ছে, আর তুই আমাদের নুন খেয়ে আমাদেরই পেছনে ছুরি মারলি উজি।
তোকে আমি কত বিশ্বাস করতাম সায়ন্তন। সায়ন্তন কোনো উত্তর দিতে পারে না, সে মাথা নিচু করে থাকে। উজি তখনই তার কনস্টেবলদের ইশারা করে আর সায়ন্তনের হাতে হাত কড়া পরিয়ে দেওয়া হয়। উজি শোভাদেবীর দিকে তাকিয়ে বলে, মা, আমি বলেছিলাম না ঋষি নির্দোষ, আমি আমার কথা রেখেছি। এবার ঋষিকে সসম্মানে জেলের বাইরে বের করে আনার দায়িত্ব আমার। আমি এখনই কমিশনার স্যারের সাথে কথা বলে ঋষির রিলিজ অর্ডার তৈরি করাচ্ছি। শোভাদেবী উজির হাত দুটো ধরে কেঁদে ফেলে আর বলে, আমাকে ক্ষমা করে দিস বৌমা, আমি তোকে অনেক ভুল বুঝেছি, অনেক কথা শুনিয়েছি। তুই না থাকলে আজ আমার ছেলেটার জীবন শেষ হয়ে যেত। উজি শোভাদেবীর চোখের জল মুছিয়ে দিয়ে বলে, মা, তুমি ওসব কথা একদম ভাববে না, তুমি এখন বাড়িটা সামলাও, আমি ঋষিকে নিয়ে আসছি। এই বলে উজি সায়ন্তনকে জিপে তুলে নিয়ে থানার দিকে রওনা হয়ে যায়। থানায় গিয়ে উজি সায়ন্তনের বয়ান রেকর্ড করায় এবং দুর্জয় ঘোষায়ের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করার ব্যবস্থা করে। উজির এই বুদ্ধিমত্তা আর সাহসিকতার জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট তার প্রশংসা করতে থাকে। এদিকে হসপিটাল থেকে নিশার নিথর দেহটাকে যখন জিৎ বসুর বাড়িতে নিয়ে আসা হচ্ছিল, তখন ভানু একটা ট্যাক্সি করে সেই গাড়ির পেছনে আসছিল। ভানুর মনে এখন শুধু একটাই চিন্তা, নিশার এই অবস্থার শেষ দেখে ছাড়বে সে। সায়ন্তন ধরা পড়েছে ঠিকই, কিন্তু আসল মাস্টারমাইন্ড তো দুর্জয় ঘোষাল, আর তাকে যতক্ষণ না শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ নিশার আত্মার শান্তি হবে না। জিৎ বসু তার বাড়িতে সমস্ত মেডিকেল সেটআপ রেডি করে ফেলে। একজন দক্ষ নার্সকেও নিয়োগ করা হয়, যে নিশার 24 ঘন্টা দেখাশোনা করবে। নিশার ঘরের জানলা দিয়ে বাইরের আলো এসে পড়ছিল তার মুখে। ঋষি উজিটে লকআপ থেকে মুক্ত করে যখন গাড়ি করে বাড়ির দিকে ফিরছিল, তখন ঋষির চোখ দিয়ে জল পড়ছিল। ঋষি উজিকে বলে, উজি, আমি ভাবতেও পারিনি তুমি এভাবে নিজের ডিউটি পালন করার সাথে সাথে আমার প্রতি তোমার ভালোবাসাটাও প্রমাণ করবে। আমি যদি আজ সত্যি ফেঁসে যেতাম তাহলে মা হয়তো বাঁচত না। উজি ঋষির হাতটা চেপে ধরে বলে, ঋষি, আমরা একে অপরের শক্তি, আমাদের আলাদা করা এত সহজ নয়। আর সবচেয়ে বড় কথা হলো, দিদি এখনও মৃত্যুর সাথে লড়াই করছে। দিদির জ্ঞান না ফেরা পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না। গাড়ি এসে যখন বাড়ির সামনে থামে, তখন শোভাদেবী আর খেয়া আর ঐশী বাইরে দাঁড়িয়েছিল। ঋষিকে দেখেই খেয়া ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদে, আর ঐশী উজির দিকে তাকিয়ে এক অদ্ভুত দৃষ্টিতে হাসে, যা দেখে উজির মনে একটা খটকা লাগে। ঐশী কেন এভাবে হাসছে? সায়ন্তন ধরা পড়ার পর খেয়ার সাথে সায়ন্তনের সম্পর্কের কথা কি ঐশী সবাইকে জানিয়ে দেবে? এই নিয়ে উজির মনে একটা নতুন সংশয় তৈরি হয়। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খুশির খবর হলো, ঋষি বাড়ি ফিরে এসেছে। পুরো পরিবার একসঙ্গে বসে যখন রাতের খাবার খাচ্ছিল, তখন হঠাৎই জিৎ বসুর বাড়ি থেকে একটা ফোন আসে উজির ফোনে। উজি ফোনটা ধরতেই ওপাশ থেকে নার্স উত্তেজিত গলায় বলে, ম্যাডাম, জলদি আসুন, নিশা ম্যাডামের আঙুল নড়ছে, উনি হয়তো কিছু বলতে চাইছেন। উজি আর এক মুহূর্ত দেরি না করে ঋষিকে সাথে নিয়ে জিৎ বসুর বাড়ির দিকে রওনা হয়। নিশার ঘরে ঢুকে দেখে নিশার চোখ দুটো আস্তে আস্তে খুলছে। উজি নিশার বিছানার পাশে বসে তার হাতটা ধরে বলে, দিদি, আমি উজি, তুই চিনতে পারছিস আমাকে? নিশা খুব কষ্ট করে উজির দিকে তাকায় আর তার ঠোঁট দুটো কাঁপতে থাকে। সে অস্ফুট স্বরে বলতে থাকে, উজি, দুর্জয়, দুর্জয় নয়, আসল লোকটা। এই বলেই নিশা আবার চোখ বন্ধ করে ফেলে। উজি চমকে ওঠে, নিশা কি বলতে চাইল? দুর্জয় নয়, তাহলে আসল অপরাধী কে? নিশার এই অবস্থা কে করেছে? উজি নিশার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। গল্পের এই মোড়ে এসে উজি এক নতুন রহস্যের মুখোমুখি দাঁড়ায়, যা তার পুরো তদন্তকে এক অন্য মাত্রায় নিয়ে যায়।